বাহ, ইন্টেরিয়র ডেকোরেশন খারাপ হয়নি। হাসিম ভাই পেন্টিংগুলো আছে, বিশাল করে সাইন আছে। কিছু সম্ভবত অরিজিনাল না মনে, ছবিও আছে। এই যে ছবিগুলো, এই ধরনের ছবি এখন উনি করছেন না। কাঠ কেটে কেটে একবার চোখ হয়েছিল ওনার জোড়াতালির গল্প নামে, কাঠের টুকরো টুকরো জোড়া দিয়ে দারুণ এক্সিবিশন করেছিলেন এই জাতীয় জাদুঘরে। এখন বাসায় কিছু কাজ আছে, আর বেশি কাজ সংরক্ষণ করেছেন সবাই। HSBC স্পন্সর করেছে। দূরে আরেকজন শিল্পী আমাদের আছেন, কনক চাপা নাম। আর এখানে চলতেছে সময় টিভি। আজম খানের কন্যা কনক খানকে কিছু জিজ্ঞেস করতে যাবেন। বাবার বিশালতাটা তখন গর্বের মুখটা পড়ে গেছে। এখনো গর্ববোধ করি যে আমি তার কন্যা। আমি বলবো না, বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনে আমার বাবার যে ভূমিকা, সেইটা খুবই আসলে গর্ব। আর শিল্পী হিসেবে অবশ্যই বাবা আমার সবচেয়ে প্রিয় শিল্পী। কারণ ছোটোবেলায় যখন স্কুলের বইতে মানে প্রতিটা বাংলা বইতে প্রতিটি ক্লাসে, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত বাংলা বইতে বাবার ছবি দিয়েই ছিল ভর্তি। তো এইটা বাবার যে সিগনেচারটা হাসিম খান লেখা থাকতো। এবং আমার স্কুলের বন্ধুরা বলতো যে তোমার বাবা কখনো বুঝতে পারেনি যে বাবা আসলে কত বড়, কত বিশাল। পরবর্তীতে বুঝেছি। তো অবশ্যই গর্ব হয় বাবা, এমন একজন বাবার আমি কন্যা, সে বড় মানে খুবই গর্ব করি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের বাংলাদেশের জন্য বাবাদের মতো মানুষদের খুব প্রয়োজন। ওনারা শুধু শিল্পের চর্চা করেন না, ওনারা সংস্কৃতির চর্চা করেন, আমাদেরকে সংস্কৃতি শেখান, মুক্তিযুদ্ধের কথা বলেন, দেশপ্রেম শেখান। এটাই হচ্ছে সবচেয়ে বাবা আলাদা করে রেখে একজন সাধারণ দর্শক হিসেবে তার ছবি দেয়, সেটা আপনাকে করতে সাধারণ বাবা রঙের বাবা খুব সাহসের সাথে বাবাদের মানে চিত্রশিল্পীদের যে ব্যাকরণ আছে, সেই ব্যাকরণের বাইরে কিছু রঙের ব্যবহার করে। এই জিনিসটা আমার খুব আকর্ষণ, এটা খুব কম শিল্পীদের আমি দেখি। আর আমি বলবো যে বাবার খুব ইলাস্ট্রেশন যে বিষয়টা, এই বিষয়টা বাবা যে জায়গায় নিয়ে গেছেন, এটা আর কেউ আসলে পাবে। এটা সাধারণ মানুষের চোখে পড়ছে। আমার কাছে বাবা শিল্পী কিন্তু একজন ইলাস্ট্রেশন হিসেবে অনেক বড়। বাবার কাছে চাওয়া বাবার কাছে আর বেশি কিছু চাই না, কারণ হচ্ছে যা চাইতাম তা সব পেয়ে গেছি। এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে বাবার যে অবদান, সেগুলো বাবা করে গেছে এবং এখনও করে যাচ্ছে। তো আর হ্যাঁ, সেটা স্বীকৃতিও পেয়েছেন। হ্যাঁ, আমরা যেমন অনেক সময় আমি আমার ভাইকে যে দেশটা তো অনেক দিয়েছে, তোমার প্রিয় হয়েছে, এখন পরিবারকে সময় দাও। বাবা বলে কি না, এই পুরো দেশটাই আমার পরিবার। তো আসলে বাবার কাছে নতুন করে কিছু চাইবার নাই। বাবা যতটা দায়িত্ব দিতে পারছেন, আমি মনে করি যে বাবা এখন আমাদের সাথে আছে, দেশকে নিয়ে যাচ্ছে, এটাই আমাদের একটা পরম প্রাপ্তি। আপনারা গরু যান বলবে না তোমার মতো। পিছিয়ে
ভাই একটা ছবি খালি ক্লিক করলেন না আমার। ভিডিও করতেছেন এখানে? হ্যাঁ, আপনি ভিডিও কল করবেন। ভাইয়া 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 ভাই আপনি পিছাইতে পারেন। হ্যাঁ এখনো 10:30 বাজেনি, মঞ্চ প্রস্তুত হয়ে গেছে, ভালো পিয়ানো বাজছে। 1 2 3 4 5 6টি চেয়ার খালি। আসবেন, বসবেন সবাই। আমি সংরক্ষিত আসনে বসবো না অসংরক্ষিত আসনে বসবো ভাবছি, কোথায় বসা যায়। আমি নিজেও আর্টিস্ট। শুরুতেই আমরা দেখব হাশেম খানের কাজ, তার চিন্তা চেতনা, বাঙালির সামাজিক শিক্ষা, রাজনৈতিক জীবনে তার কাজের প্রভাব, তার বিশাল বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে নির্মিত একটা স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র। শুকনো গাঁয়ে আসো জীবনের বর্ণনা উদ্যম কৌতুক। আমি যদি পিছন ফিরে তাকাই, দেখবো আমাদের হাশেম ভাই, আমাদের শিল্পী হাশেম খান রেনেসা পুরুষ। তিনি তার জীবনকে দেশের মানুষ, দেশের জন্য নিয়োজিত করেছেন। ওই বোধ থেকে তার সমস্ত কর্মকাণ্ড উৎসাহিত হয়েছে। আমার ছবি আঁকার জীবনে আমি ভেঙেছি, আবার গড়েছি। ভাঙা গড়া একটা শব্দ আছে বাংলা ভাষায়। এই শব্দটি আমার কাছে খুব প্রিয় একটি শব্দ, কারণ ছবি আঁকা, এই যে জীবনযাপনে যে পথ চলা, এই পথ চলার মধ্যে আমি বারবার দেখেছি বা মুখোমুখি হয়েছি এই ভাঙা গড়ার। সেই রবীন্দ্রনাথের গানটি এত প্রিয়, ভাঙ্গ, এই গানটি আমার খুব প্রিয় একটি গান। আমার ব্যক্তিগতভাবে মনে হয় শিল্পী জয়নুল আবেদিন, কামরুল হাসানের পরে হাশেম খানের নামটাই সাধারণে পৌঁছেছে। আর অনেক শিল্পী আছেন, কিন্তু আমি দেখেছি তারা হয়তো সীমিত সংখ্যক মানুষের কাছে পরিচিত। হাশেম খানের মতো এত ব্যাপক পরিচিতি তাদের নেই। শিল্পকলা নিয়ে অনেকে অনেক কথা আমাকে বলেছে, সারা জীবন শুনেছি, ভৎসনায় শুনেছি বেশি। আরে আমরা যখন ছবি আঁকা শুরু করি তখন তো আমাদের কোনো ভবিষ্যৎ ছিল না। সে 50-এর দশক, 60-এর দশক, 1950 সালে, 1948 সালে, 47 সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেলাম। তারপরে যেসব কাণ্ড ঘটেছে, আমাদের ভাষার উপরে আমাদের কোনো অধিকার নেই, বাংলা ভাষায় কথা বলতে পারবো না, বাংলা সংস্কৃতি, আমাদের মেয়েরা শাড়ি পরতে পারবে না, আমাদের ছেলেরা পোশাক আশাক থেকে সব কিছু, উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল, বিজাতীয় সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এই যে দেশের ভাঙ্গা করা, তার সঙ্গে তো আমি জড়িত ছিলাম। ঠিক রাজনীতি করতে জানি, কিন্তু আমি রাজনীতি সচেতন। হাশেম খানকে শুধু শিল্পী হিসেবে বিচার করলে তার শিল্পকর্ম, তার চিন্তা ভাবনা সবকিছু বোঝা যাবে না। তাকে সামগ্রিকভাবে বিচার করতে হবে। যেমন বাংলাদেশে তিনি প্রথম থেকে, সে পাকিস্তান আমল থেকে শিশু সংগঠন যুক্ত ছিলেন, বিশেষ করে কচিকাঁচা, দাদাভাইয়ের সঙ্গে কচিকাঁচা তিনি করেছিলেন। শুধু তাই না, ছবি আঁকার বিষয়টা তিনি কিন্তু শিশুদের তিনি প্রচলন করেছেন। আজকে তো আমরা কিছুদিন পরপরই দেখছি ছবির একটা প্রতিযোগিতা হচ্ছে শিশুদের। এই বোধটা এবং শিশুদেরকে ছবি আঁকার মধ্যে নিয়ে এলে তাদের অনুভব বদলে যাবে, এই চিন্তাটা কিন্তু হাশেম ভাই করেছিলেন। এবং হাশেম খানের কারণে কিন্তু ব্যাপকভাবে এই শিশুদের মধ্যে ছবি আঁকার বিষয়টা বেড়েছে। শুধু তাই নয়, আমার যদ্দূর খেয়াল আছে একসময় বিটিভিতেও তিনি শিশুদের ছবি আঁকা শেখাতেন।
এর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত, সেটা হচ্ছে পাঠ্য বই। স্বাধীন হওয়ার পর থেকে কিছুদিন আগে পর্যন্ত হাশেম খানের বই দিয়ে প্রাথমিক স্তরে বইগুলিকে সাজানো হতো। ফলে একটি শিশু শুরুতে হাশেম খানের চোখে বাংলাদেশকে দেখতেন, বাংলাদেশের নিসর্গ, মানুষ সবকিছু দেখতেন। এরকম ভাবে কতগুলি জেনারেশন ওইভাবে কিন্তু হাশেম খানের নাম জেনেছেন। আমার ছবি নিয়ে অনেক চমৎকার সব কথা বলেছেন বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর, বলেছেন রবিউল হুসাইন, বলেছেন মুনতাসির মামুন, রামেন্দ্র মজুমদার সহ আরো অনেকেই বলেছেন। এগুলো আমার অর্জন। আবার একটা সময় আমাকে অনেকে ভৎসনা করেছেন, এখনো অনেকে ভৎসনা করেন। আমি কি আসলে ছবি আঁকি? আমি কি আসলে শিল্পী? আমি 55 বছরে দেখেছি, যখন আমার একটু আর বয়স হয়েছে, ইউনিভার্সিটি যোগ দিয়েছি, যত রকমের কাজ আছে তার মধ্যে কিন্তু হাশেম ভাই কি পেয়েছে। সে কাজগুলি কি বঙ্গবন্ধু জাদুঘর, ঢাকা নগর জাদুঘর, গণহত্যা জাদুঘর, টাকা জাদুঘর, এরকম অসংখ্য জাদুঘর আমি হাশেম খান কখনো রবি হোসেন মিলে গড়ে তুলেছি। রমনা রেস কোর্সের যে মুরাল বা কি হবে সেই কমিটিতে হাশেম ভাই ছিলেন। মুক্তিযুদ্ধে বিদেশি যারা সহায়তা করেছে তাদের যে পদক দেওয়া হবে সেখানে হাশেম ভাই ছিলেন। অর্থাৎ এই ধরনের নানাবিধ কাজে তিনি যুক্ত ছিলেন। 6 দফার পোস্টার তিনি করেছেন। 1970 সালের যে পোস্টারটি বাঙালিকে জাগিয়েছিল সেই পোস্টারটি কিন্তু তার করা। বাংলাদেশের যে সংবিধান, তার যে অলঙ্করণ, সেটা কিন্তু তার নেতৃত্বে হয়েছে। তো সুতরাং আমি যদি এইভাবে ধরি যে একদিকে হচ্ছে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ে, দ্বিতীয়ত হচ্ছে এই সংগঠনগুলি গড়ে তোলা, প্রতিষ্ঠানের সঙ্গে থাকা, এটা তিনি আজীবন থেকেছেন। ফেরদৌসী প্রিয় ভাষণ আমাকে স্বাধীনতা পদক দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিলেন। সেটা হলো আমার শিল্পকলায়, চিত্রকলায় অবদান। কিন্তু সেই বছর 2011 সালে আমাকে দেওয়া হলো এবং প্রধানমন্ত্রী বলেছেন হাশেম খানকে শুধু ছবি আঁকার জন্য, চিত্রকলার জন্য তার অবদান নয়, আমাদের সংস্কৃতিতে তার অবদান অনেক বেশি। শুধু সংস্কৃতির জন্যই তাকে স্বাধীনতা পদক দেওয়া হলো। আমি স্বাধীনতা পদক পেয়েছি সংস্কৃতির জন্য। তো এর থেকে বেশি আর আমি কি বলবো? আমি অনেক পেয়েছি আর কাজ করেছি, শিশুদের জন্য কাজ করেছি। এখন আমি বলি, শিশুদের জন্য যে কাজটা করেছি এটি আমার জীবনের শ্রেষ্ঠ কাজ বলে আমি মনে করি। শুরু করছি মূল অনুষ্ঠান। প্রথম পর্বে অ্যালবামের মোড়ক উন্মোচন এবং দ্বিতীয় পর্বে থাকবে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি হোসেনের কণ্ঠে গান। আমি এখন মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিদের। প্রথমে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুবা নাহিদ চৌধুরী, জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর, প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, হাশেম খান আজকের অন্যতম অতিথি, এবং অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি। আপনাদের সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমে স্বাগত বক্তব্য দেবার জন্য অনুরোধ করছি HSBC বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানকে। মোহাম্মদ মাহবুবুর রহমান। শুভ সকাল, আসসালামু আলাইকুম। প্রথমেই আমাদের আজকের অনুষ্ঠান যাকে ঘিরে, সেই সৃজন গুণী শিল্পী হাশেম খানকে অভিনন্দন এবং অভিবাদন। মঞ্চে যারা উপস্থিত আছেন, উপবিষ্ট আছেন এবং মঞ্চের সামনেও যারা আছেন, আমার গুরুজন এবং বিশিষ্ট জনেরা, তাদের সামনে আসলে আয়োজক হিসেবে আমার কিছু বলার ধৃষ্টতা নেই, বা শিল্পী সম্পর্কে কিছু বলার, যা আমরা শুনলাম মুনতাসির মামুন স্যারের কাছ থেকে, তার উপরে তেমন কিছু বলার যোগ্যতাও আমার নেই। তারপরেও শিল্পকলা, চিত্রকলা বা সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের অনুরাগী হিসেবে এবং শিল্পী হাশেম খানের একজন ভক্ত বা অনুরাগী হিসেবে আজকে এই অনুষ্ঠানের সাথে কিছুটা হলেও সম্পৃক্ত থাকার যে সুযোগ আমরা পেয়েছি, সেই কারণে আমার প্রতিষ্ঠান HSBC, আমার সহকর্মী এবং আমার নিজের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি এবং সবার প্রতি আমাদের বিশেষ কৃতজ্ঞতা। আজকে এই মঞ্চের দিকে যখন আমরা চেয়ে দেখি, আর আপনারা যারা সামনে উপস্থিত আছেন, মনে করি এই শিরোনামের খুবই সাযুজ্যপূর্ণ একজন শিল্পী। বাংলাদেশকে জানতে হলে তাকে জানতে হবে, অথবা তাকে জানা হলে বাংলাদেশকে জানা যাবে। তার কর্মে, তার চিত্রকে কিছু বলবার জন্য মফিদুল্লাহ। সৃজন গুণী হাশেম খান, আমাদের হাশেম ভাই, তার বলা যায় যে 67 বছরের যে শিল্প অভিযাত্রা, সেটার উদযাপনের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাপতি বিশেষ অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর কামাল আবু নাসের চৌধুরী, এবং সভাপতিত্ব করছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব নাহিদ ইজহার খান MP, মুক্তিযুদ্ধের কন্যা, সেটাই আমাদের কাছে একটা বিশেষ পরিচয়, মুক্তিযোদ্ধার কন্যা। এবং বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান নূর, আমাদের নানা কর্মের সাথী MP এবং সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক, বাংলাদেশের শিল্প রুচি নির্মাণের আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব লুভা নাহিদ চৌধুরী, উপস্থিত সুধীবৃন্দ এই ছিলেন। কিন্তু এই কাজটাও যখন আপনারা দেখবেন, যে সেখানে দেখবেন যে অনেকগুলো বলা যায় যে ভার্টিক্যাল একটা ড্রয়িংয়ের মতো, যে একটা শক্ত একটা ভার্টিক্যাল একটা রিজু যেন একটা মাটি থেকে উপরে উঠে যাচ্ছে, বা একটা শক্তিময় একটা অ্যাবস্ট্রাকশন আছে। রাজনৈতিক পোস্টারে সাধারণত সেরকম থাকে না, কিন্তু তার সঙ্গে যে শক্তিটা, সেটা একটা অসাধারণ একটা মঞ্চসজ্জা। অর্থাৎ রাজনীতির আন্দোলনের সঙ্গে শিল্পীরাও যে একটা বড় ভূমিকা পালন করতে পারেন, এবং বঙ্গবন্ধুও যে সেটা যেভাবে অনুভব করেছেন এবং তাদেরকে মঞ্চসজ্জার দায়িত্ব দিয়েছেন, এবং অসাধারণভাবে হাশেম ভাই সেই কাজটা করেছেন। আর তার সঙ্গে অনেক রকম কাজে হাশেম ভাইকে আমরা নানা রকমভাবে তার কাছে গিয়েছি। তিনি দুহাতে এই কাজগুলো করেছেন। কোনো অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, কোনো সংকলন, কোনো একটা আয়োজনের জন্য সেটার কিভাবে শিল্পের স্পর্শে সার্থক করা যায়, আমার সেখানে অনেক কথা মনে হয়।
আজকে আমি একটি বইয়ের প্রচ্ছদের কথা বলবো, একটি সংকলনের। আমি শুনেছি যে আরেকটি গ্রন্থ বেরোবে যেখানে হাশেম ভাইয়ের এই ধরনের যে পাবলিক আর্ট বা যে এই যে জীবনের সঙ্গে সম্পৃক্ত থেকে বহু রকম কাজ তিনি করেছেন তার পরিচয় থাকবে। 1970 সালে তখন এই বঙ্গবন্ধু বেরিয়ে এসছেন, একটা কঠিন একটা সময়, ফেব্রুয়ারি মাস 21শে উদযাপনে, তখন নানা রকম 21শে সংকলন বেরোতো। আমরাও সংস্কৃতি সংসদ থেকে সংকলন করতাম, ছাত্র ইউনিয়ন বা অন্যান্য ছাত্র সংগঠন, ছাত্রলীগ, বিভিন্ন ছাত্র সংসদগুলো, এবং 21শে সংকলন একটা বড় একটা বাংলাদেশে বলা যায় যে সাংস্কৃতিক ইতিহাসে একটা বড় একটা অবদান তারা রেখেছে। তো 21শে সংকলনের নামটি তখন অনেক রকম নাম দেওয়া হতো, যেগুলো খুব দৃঢ়তা প্রত্যয় সেখানে প্রকাশিত হতো। তো সেই বছর সংস্কৃতি সংসদ সংকলনের নামটা রণেশ দাশগুপ্ত দিয়েছিলেন। যখন প্রথম নামটা সুপারিশ করলেন, আমরা একটু বিচলিত হয়েছিলাম যে এই নামে সংকলন কিভাবে হতে পারে। রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে তিনি বলেছেন যে এই পংক্তিটা সংকলনের নাম হতে পারে দিনের রৌদ্রে আবৃত বেদনা। এবং দিনের রৌদ্রে আবৃত বেদনা, এটার মধ্যে যে নিবিড়তা, যে অন্তরের যে বেদনা, এবং তার সঙ্গে যে একটা যে আমরা কোনো কিছু এবং যেই বেদনা, সেই বেদনা। ধন্যবাদ মফিদুল হক। এবার আমি অনুরোধ করব বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুবা নাহিদ চৌধুরীকে কিছু বলবার জন্য। অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ এবং উপস্থিত সুধী, সবাইকে শুভেচ্ছা। আমাদের বরেণ্য অগ্রজ শিল্পী হাশেম খানকে আন্তরিক অভিনন্দন। তার চিত্রকর্মের একজন মুগ্ধ দর্শক হিসাবে আমি তাকে আমার ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা খুব সুন্দর এই ভিডিও চিত্রে দেখেছেন যে তার ছবি তিনি কিভাবে বর্ণলেপন করেন, তিনি কিভাবে জীবনের চালচিত্র তাতে উঠে আসে। আমাদের মনে হয় যে তার ছবিতে আসলে জীবনের একটা রুদ্ধ এবং মুক্ত দুটো দিকই আমরা পাই। তিনি প্রকৃতি ঘনিষ্ঠ শিল্পী, সবুজ তার স্বভাবজাত রং বলে আমরা মনে করি, এবং তার ছবিতে আমরা প্রায় পাখি, ঘুড়ি, জাল, নদী এগুলো পাই। আর অনেক সময় একটা ক্ষয়িষ্ণু সমাজের একটা চিত্র তিনি তুলে ধরেছেন ইঙ্গিতের মধ্য দিয়ে। 1999 সালে বেঙ্গলের একটি ওয়ার্কশপ আয়োজিত হয়। এরপর 2000 সালে বেঙ্গল গ্যালারির এই যে দীর্ঘ যাত্রায় শিল্পী হাশেম খানকে আমরা যে কতভাবে আমাদের কাছে, আমাদের সুখার্থী হিসেবে, সুহৃদ হিসেবে পেয়েছি, সেটা আসলে বলে আর মানে সে তালিকা দীর্ঘ। শুধু চিত্রকলা সংশ্লিষ্ট বিষয় নয়, মানে শুধু আর্ট ক্যাম্প, প্রদর্শনী কিংবা শিল্পীদের সম্মেলনে নয়, তাকে গানের অনুষ্ঠানে পেয়েছি, শিশুদের যে কোনো আয়োজনে এবং সাহিত্যের যে কোনো আসরে। আমার মনে হয় গানের কথাটা আমরা অনেকেই উল্লেখ করিনি, কিন্তু শিল্পী হাশেম খান তিনি ভীষণ গান শোনেন এবং আমরা একটু পরে অদিতির গান শুনব। তো এটাও একটা তাদের প্রজন্মের একটা বড় পরিচয় যে তারা সংস্কৃতিটাকে একটা বড় পরিসরে ধারণ করেছেন তাদের জীবনে। শুধু চিত্রকলা চর্চা, শুধু কোনো একটা বিশেষ সংকীর্ণ দিক নিয়ে নয়, খুব বড়ভাবে জীবনের তাদের চর্চা এবং তাদের জীবন ধারণের মধ্য দিয়ে তারা এই বিষয়গুলিকে নিজের মধ্যে রেখেছেন। তো এটা আমাদের জন্য একটা শিক্ষা। 2005 সালে মধুর গম্ভীর নামে একটি প্রদর্শনী, স্যার আপনার মনে আছে, বেঙ্গলে হয়েছিল, এবং সেই সময় মানজারে হাসিন মুরাদের একটি তার নির্দেশিত একটি চলচ্চিত্র স্বল্পদৈর্ঘ্য পথ চলাতে আনন্দ, এটি নির্মাণ করা এবং সেই প্রদর্শনী আয়োজনের সৌভাগ্য আমাদের হয়। আজকে যে বইটি মোড়ক উন্মোচন কিছুক্ষণের মধ্যেই হবে, এটি আমার মনে হয় এটা ঠিক যে তার যে বিশাল কর্মপরিসর, তার মধ্যে মাত্র আমরা 220টির ছবি দেখতে পাবো, কিন্তু তারপরও যেহেতু বাংলাদেশে এটা খুব একটা হয় না, শিল্পীদের কাজের ডকুমেন্টেশন কিংবা প্রকাশনা খুব একটা হয় না, সেজন্য আমি সত্যি আন্তরিকভাবে একজন সংস্কৃতি কর্মী হিসাবে, একজন সংগঠক হিসাবে আমরা সকলেই আনন্দিত যেরকম
একটি বই, বড় কলেবরের বই বেরিয়েছে। এই বইটির প্রকাশক আমাদের শহীদ তারেক সুজাত জার্নিম্যান, এবং এই যারা সমর্থন জুগিয়েছেন HSBC ব্যাংক, আজকের আয়োজক, তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিল্পী হাশেম খান তো শুধু চিত্রকর নন, তিনি একজন পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রগতি চিন্তার নিরলস সাধক। তাকে আমরা বাংলাদেশের সংবিধানের, আপনারা দেখেছেন, গ্রন্থ অলঙ্করণের প্রধান নির্দেশক শিল্পী হিসাবে পেয়েছি, একজন শিশু সাহিত্যের সাহিত্যিক হিসাবে পেয়েছি, এবং পাঠ্যসূচি প্রণেতা হিসেবে পেয়েছি, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের এই যে আজকে হয়ে ওঠার পেছনে শক্তি হিসেবে পেয়েছি। এই শিল্পী, গবেষক, শিক্ষক, আমাদের পথ প্রদর্শক, কৃতবিদ্য শিল্পী হাশেম খানের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জ্ঞাপন করে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ রূপানাহি চৌধুরী আপনাকে। আমাদের আজকের আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় সংসদের সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আসাদুজ্জামান নূর। আপনাকে কিছু বলার অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধাভাজন আলোচকবৃন্দ, এবং যাকে ঘিরে অনুষ্ঠান আমাদের প্রিয় হাশেম ভাই, আমাদের শ্রদ্ধার হাশেম ভাই, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয়জন, বন্ধুজন এবং প্রিয়জন, সবাইকে আমার শ্রদ্ধা, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। হাশেম ভাইয়ের সঙ্গে আমার পরিচয় 60-এর দশকে। মফস্বল থেকে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। লেখাপড়ার দিকে যতটা নজর, তার চেয়ে অনেক বেশি নজর ছাত্র আন্দোলনের দিকে, সেগুলো নিয়ে বেশি ব্যস্ত। এবং কিভাবে জানি মফস্বল থেকে এসেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে গেলাম। সেখানে মফিদুল হক আছেন, এখানে আমরা সবাই তখন একসঙ্গেই কাজ করেছি। এবং আর্ট কলেজ ছিল তখন, এখন তো আর্ট ফ্যাকাল্টি হয়েছে, তখন আর্ট কলেজ ছিল। এবং সেই আর্ট কলেজে তখন হাশেম ভাই কিন্তু তখন দিনে শিক্ষকতা শুরু করে দিয়েছেন যখন আমি ঢাকায় এসেছি, কিন্তু তরুণ শিক্ষক। ফলে হাশেম ভাইকে ছাত্রদের সঙ্গে খুব বেশি আলাদা করা যেত না। তো আমরা তখন তো ধুন্ধুমার কাজ হচ্ছে আর কি, তখন তো পোস্টার হাতে লেখা হতো, ছাপা হতো না। এবং সেই পোস্টার আমরা রাত ভোর দেয়ালে দেয়ালে লাগিয়ে বেড়াতাম। তো সেই সব কাজের, সমস্ত কাজের সঙ্গে হাশেম ভাই যুক্ত থাকতেন, যত রকম কাজ আছে। এবং শহীদ মিনারে আমরা খুব বড় বড় ব্যানার লাগাতাম তখন, আমাদের আন্দোলনের সংগ্রামের ছবি, বিশেষ করে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে। সেখানে আমাদের দেশের সমস্ত বড় বরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করতেন এবং হাশেম ভাই তাদের মধ্যে অন্যতম প্রধান ব্যক্তি ছিলেন। এবং তখন থেকেই হাশেম ভাইয়ের সঙ্গে ওঠা বসা। তো তখন হয়তো শিল্পের এত বিষয় তো বুঝতাম না, খালি আন্দোলনকে মাথায় রেখে যা যা কাজ ছিল সেগুলোই হয়তো বেশি করতাম। দেশটা স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতার মূল্য কিন্তু হাশেম ভাইয়ের পরিবারকে অনেক বেশি দিতে হয়েছে। তিনি তার বড় ভাইকে হারিয়েছেন, তাকে হত্যা করেছে পাকিস্তানি বর্বর বাহিনী, এবং তিনি নিজে এবং তার মা দুজনেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন। এবং মানে সৌভাগ্যক্রমে করা হয়তো বেঁচে গেছেন। তো শুরু থেকেই এই যে দেশ এবং মানুষের প্রতি তার যে অঙ্গীকার, এই অঙ্গীকারটাই তার জীবনের সবচেয়ে বড় দর্শন। এবং সেটি প্রতিফলিত হয়েছে তার শিল্পে, তার জীবনে। তিনি যে বিশ্বাসী ছিলেন জীবনের শুরু থেকে, সেখান থেকে কোনোদিনই 1 ইঞ্চিও বিচ্যুত হননি। আমি অনেক সংকটের মধ্যেও দেখেছি, যখন মানুষ হয়তো একটা সংশয়ের মধ্যে আছে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে না মধ্যখানে থাকবে, এরকম যখন ভাবছে, তখনও কিন্তু হাশেম ভাই তার নিজের জায়গায় অবিচল। এই যে আদর্শের প্রতি তার যে অঙ্গীকার, এটি খুব কম মানুষের মধ্যে দেখা যায়। এবং তার সমস্ত শিল্পকর্মে কিন্তু এটি
বিধৃত হয়েছে বলে আমার বিশ্বাস। এতদিন পরিচয় করিয়ে দিয়েছেন যে বঙ্গবন্ধু এই যে হাশেম খান বলে না, ওর কথা বলতে হবে না, আমি জানি ও আমার 6 দফার মিটিংয়ের ব্যাকগ্রাউন্ডের ছবি এঁকেছিল এবং সেটি এত দেখে আমি মুগ্ধ হয়েছিলাম যে 6 দফার সঙ্গে তিনি নাকি 6 ঋতুকে মিলিয়েছিলেন বাংলাদেশের, এরকমই একটা বিষয় ছিল। তো এই যে ভাবনাটা, এটা তো 66 সালের কথা, তো অত আগে, তখন তো হাশেম ভাইয়ের বয়সও কম, তিনি কিভাবে ভাবলেন যে 6 দফাটা যে মানুষের জীবনের গভীর থেকে উঠে এসেছে এবং বাংলাদেশের মাটি থেকে উঠে এসেছে এবং তার সঙ্গে ঋতুকে মিলিয়ে ছবিটা, এই যে ব্যাকগ্রাউন্ডটা রচনা করা, এই ভাবনাটাও তো একটা অসাধারণ জিনিস। তো এই অসাধারণ ভাবনার মানুষ, তিনি তার অসাধারণ ভাবনাগুলো এখনো তার প্রতিফলিত করে চলেছিলেন তার কাজে। আমরা তার প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাই। হাশেম ভাইকে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক স্মৃতি আছে তার সঙ্গে সময় কাটানোর, অনেক কাজ আমরা একসঙ্গে করেছি এবং সেই কাজে হাশেম ভাই সবসময় আমাদের নেতৃত্ব দিয়েছেন, তাকে অনুসরণ করে আমরা কাজ করেছি। আজকে HSBC এবং বিশেষ করে তার বাংলাদেশে তার প্রধান ব্যক্তি যিনি মাহবুবুর রহমান, তিনি একজন নিজেই খুব রুচিশীল মানুষ, তিনি যে একটি অসাধারণ কাজ করেছেন, সেজন্য তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আগামীতেও তিনি এই ধরনের কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। তো হাশেম ভাইয়ের সমস্ত চিত্রকলা একবার দেখার সুযোগ যদি কখনো হতো, যেটাকে আমরা রেট্রোস্পেক্টিভ বলি, এরকম একটি প্রদর্শনী পাওয়াটা মনে হয় খুব জরুরি। তাহলে হাশেম ভাইয়ের ছাত্র জীবন থেকে শুরু করে এখন পর্যন্ত তার ছবির যে জার্নি, যেটা যে যাত্রাটি, এই যাত্রাটি আমরা উপলব্ধি করতে পারতাম এবং তাকে সত্যিকার অর্থে একজন শিল্পী হিসেবে শুধু নয়, একজন নিজে যে কথাটা বলেছেন যে একজন সংস্কৃতির মানুষ, সেই সংস্কৃতির মানুষটাকে মধ্যে আমরা খুঁজে পাবো, এটুকু বিশ্বাস আমি করি। আমি আবারও হাশেম ভাইয়ের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ আসাদুজ্জামানুর আপনাকে। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী এবার তার বক্তব্য রাখবেন। আজকের এই অসাধারণ আয়োজনের সম্মাননীয় সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের শিল্প, সাহিত্য, চিত্রকলা অঙ্গনের বিশিষ্টজন যারা কিছুক্ষণ আগে বলেছেন, আর আমার পরম শ্রদ্ধেয় শিল্পী জনাব হাশেম খান, মঞ্চকে যিনি পরিহার করেছেন, যদিও এই আয়োজনের নেপথ্য কুশীলব জনাব মাহবুবুর রহমান, HSBCর প্রধান নির্বাহী কর্মকর্তা, এবং সামনে উপবিষ্ট শিল্পবোদ্ধা, লেখক, রাজনীতিবিদ এবং বিভিন্ন পর্যায়ের বিশিষ্টজন, কর্মকর্তাবৃন্দ, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আমি একটু স্মৃতিচারণ করি। আমাদের প্রিয় শিল্পী হাশেম খান, তার হয়তো মনে নেই, কিন্তু তাকে আমি প্রথম দেখি শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে সে সময় আমি উপজেলার ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছি। শুনলাম শিল্পী হাশেম খান আসবেন এবং কচিকাঁচার মেলার একটা অনুষ্ঠান, তো সেখানেই প্রথম তার সঙ্গে দেখা হওয়ার একটা সুযোগ হয়েছে আমার। তার কথা, তার কাজ সবকিছু দেখে আসলে তখনই আমি তার একজন ভক্ত হয়ে গিয়েছিলাম। তারপর আসলে আমাদের জীবন পরিক্রমার যে এবং কোলাহল, নিঃসঙ্গতা সবকিছু মিলে যে জীবন, এই জীবন অভিজ্ঞতার একটা দীর্ঘ সময়
তো কাটিয়েছি। সেই সব পর্বে নানাভাবে তার সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমার বলতে দ্বিধা নেই যে অসাধারণ একজন মানুষ। অসাধারণ শব্দটা খুব ক্লিশে শব্দ, ব্যাখ্যা না করলে আমরা অনেকের ক্ষেত্রে আসলে বলি, কিন্তু আসলে অসাধারণ সেই জন্যে যে যখনই যে বিষয়ে আমরা তার সহযোগিতা চেয়েছি, যেহেতু সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে আমাদেরকে অনেক কাজও করতে হয়েছে এবং আপনারা এখানে অনেকে আছেন যাদের সহযোগিতা আমাদের অনেক সময় নিতে হয়েছে, হাশেম ভাইকে বলার সঙ্গে সঙ্গে তিনি দেখি যে আমাদেরকে সেভাবে সহায়তা করেছেন। একই সঙ্গে আমি স্মরণ করি যে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সময় সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছি। তখন আমার মনে হলো যে মিলনায়তনটা যদি আমরা একটু একজন শিল্পীর ছবি দিয়ে একটু সাজাতে পারি, তাকে আমি অনুরোধ করেছিলাম এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনি আমাদের অনুরোধ রক্ষা করেছেন। সবচেয়ে তার সঙ্গে আমার যে বড় এবং স্মৃতিময় অভিজ্ঞতা সেটি হচ্ছে যে মুজিব বর্ষের দায়িত্ব পালনকালে আমি দেখেছি যে আমরা আসলে একটা লোগো প্রতিযোগিতা করেছিলাম, আপনারা জানেন, এবং এখানে আসাদুজ্জামান নূর সাহেব আছেন, আমার আরেকজন প্রিয় ব্যক্তিত্ব, এবং তিনি ছিলেন ওই কালচারাল কমিটিটার প্রধান, আর লোগো কমিটির যিনি প্রধান ছিলেন হাশেম খান সাহেব। অনেক লোগো এসেছে এবং দিন রাত এসবগুলি দেখা এগিয়ে করা, এবং সেই সময় আমি দেখেছি যে আসলে শুধুমাত্র ছবি আঁকা নয়, একই সঙ্গে আমাদের শিল্প জগতের একজন অসাধারণ কর্মী হিসেবেও কিন্তু তিনি আমাদের সামনে প্রতিভাত হয়েছেন। তো আজকে তার এই যে অ্যালবামের অনেকটা সমুদ্র মন্থন করে 20টি ছবি এক জায়গায় গ্রথিত করা হয়েছে। শুধুমাত্র হয়তো কিছুটা সামান্য গর্জন শোনা যাবে, কিন্তু আসলে যে বিশাল ভান্ডার সেখান থেকে যে বাছাই করা হয়েছে, তো সেই আয়োজনে আমি সম্পৃক্ত থাকতে পেরেছি, এটা আমার জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। সেজন্য আমি HSBC-কে বিশেষ ধন্যবাদ জানাই, হাশেম ভাইকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কথাটা তিনি বলেছিলেন যে দেশ হচ্ছে ছায়ার মতো, একজন শিল্পীকে সবসময় দেশ অনুসরণ করে, শিল্পী যেখানে থাকুন না কেন। এবং আমরা জানি যে আমরা যদি হাশেম খান সাহেবের ছবি কিংবা তার ভাস্কর্য কিংবা তার স্কেচ বা যাই আমরা দেখি না কেন, আমরা দেখব যে দেশের ছায়া অতি চমৎকারভাবে, অসাধারণভাবে এবং গভীর একটা অন্তর্লীন আবহে প্রতিভাত হয়েছে। এবং এই যে কাজটা, এই কাজটা করতে গিয়ে তিনি যে শুধু আধুনিক মননের যে উদ্ভাসন ঘটিয়েছেন, ব্যাপারটা সেরকম নয়। তিনি সামগ্রিকভাবে, লেনিন বলেছিলেন যে কেন না, মায়াকোভস্কি তো নিঃসন্দেহে বড় কবি, কিন্তু পাশাপাশি মাঝে মধ্যে মায়াকোভস্কি এমনও কাজ করেন যেটিকে কেউ কেউ কোনো শিল্পী বা বোদ্ধা স্লোগান হিসেবে আখ্যা দিতে চেয়েছেন। তো লেনিন বলেছিলেন যে বিপ্লবের প্রয়োজনে স্লোগানেরও প্রয়োজন আছে। হাশেম ভাই 1966 সালে একটা পোস্টার লিখেছিলেন, আপনারা অনেকে জানেন, কিন্তু এখানে তরুণ প্রজন্মের অনেকে আছেন। আমরা জাতি হিসেবে আমরা মাঝে মধ্যে বিস্মরণ কাল অতিক্রম করি। যেমন আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরে আমরা 21 বছর একটা পরিকল্পিত বিস্মরণ কাল আমরা অতিক্রম করেছি। আমাদের মুক্তিযুদ্ধের অর্জন, আমাদের মুক্তিযুদ্ধের গৌরব, আমাদের আত্মত্যাগ সবকিছুকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। সেজন্য একটা প্রজন্ম তৈরি হয়েছে, কয়েকটা প্রজন্ম যারা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোভাবে সেভাবে জানে না। কিন্তু যারা এখানে আছেন তাদেরও সকলেরও জানা দরকার যে হাশেম ভাই সোনার বাংলা শ্মশান কেন, সেই যে একটা পোস্টার ছিল, এই পোস্টার শিল্পী হচ্ছেন হাশেম খান। 1966 সালে এটা একটা কাহিনী আছে, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে
তার অফিসে তখন ছিলেন একজন কর্মী নুরুল ইসলাম, আমি কি নামটা ঠিক বললাম? নুরুল ইসলাম, তিনি সোনার বাংলা শ্মশান কেন মানে পোস্টারটার একটা আপনার অর্থাৎ তৈরি করে বঙ্গবন্ধুর কাছে দিয়েছেন। তো বঙ্গবন্ধু এটা দেখে বললেন যে এটা দ্রুত এটাকে মানে মুদ্রণ করা দরকার, এবং হাশেম খানকে দিয়ে এটাকে আঁকানো হলো। বঙ্গবন্ধু তখন ওই কাগজের উপর লিখে দিয়েছিলেন যে দ্রুত ছাপো এবং প্রেসকে বইলা দিবা যে আমি কিন্তু আজকে পয়সা দিতে পারবো না, কাল দুপুরের মধ্যে পয়সা দেব। এবং 10,000 পোস্টার তখন ছাপা হয়েছিল। এই 10,000 পোস্টার আপনারা জানেন যে পরে লিফলেট আকারেও কিন্তু হয়েছে 70-এর নির্বাচনে, লক্ষ লক্ষ কপি। এবং এটা আমাদের টোটাল যে সেই সময়টাকে, অর্থাৎ বাংলাদেশ একটা তখন স্বাধীনতার সংগ্রামের অর্থাৎ 6 দফার পর থেকে যে একটা আমরা আমাদের বাকবদল যে শুরু হয়েছে, অর্থাৎ আমাদের আন্দোলন সংগ্রাম তখন উপনীত হচ্ছে স্বাধীনতার সংগ্রামে, এরকম একটা সময় হাশেম খান সাহেব তার ওই তুলিতে তিনি কিন্তু আমাদের জাতীয় ইতিহাসের পরিবর্তনের একটি বড় কাজ তিনি করেছেন। সেজন্য আমার মনে হয় যে তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ আমরা দিতে পারি। হাশেম ভাইয়ের ছবি অনেকে বলেন যে তিনি খুব সরল ছবি আঁকেন। সারল্য ছবির জন্য প্রয়োজন, কিন্তু এখন যে সময়টা শিল্প সাহিত্যের জন্য একটা কঠিন সময়। যেমন আমি যেহেতু একটু কবিতা লিখি, সেজন্য মাঝে মধ্যে যে রচনা লেখার মতো আর কি কিছু কথাবার্তাকে ওই কবিতার ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন আমেরিকাতে একটা পত্রিকা বের হয়, বেস্ট আমেরিকান পোয়েট্রির মানে একটা সংখ্যায় যিনি গেস্ট এডিটর, তিনি লিখেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছে, তিনি একজনকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কবিতা পড়েন? তো তিনি বললেন যে না, আমি এখন কবিতা পড়ি না, আগে পড়তাম। কেন পড়েন না? বলে যে কবিতা পড়লে আমি কোথায় যেন হারিয়ে যাই। তো কোথায় হারিয়ে যান? আমি বনভূমিতে হারিয়ে যাই। তো বনভূমিতে হারিয়ে যাওয়া তো না একটা একটা আনন্দের বিষয়। তিনি বললেন যে না, আমি হারিয়ে গিয়ে কিন্তু বের হওয়ার কোনো পথ খুঁজে পাই না। খেয়াল করতে হবে, এই কথাটা খুব মানে হালকাভাবে নেবেন না। এটি হচ্ছে যে দু ধরনের শিল্প কিংবা সাহিত্য চর্চা হয়। একটি হচ্ছে এলিটিস্ট পোয়েট্রি কিংবা এলিটিস্ট আর্ট, বা আরেকটা হচ্ছে মানে পিপলস পোয়েট্রি কিংবা পিপলস আর্ট। যেটা এই দুটোর মধ্যে কেউ কেউ সমন্বয় করেন, কেউ কেউ সমন্বয় করেন। যারা দাদাবাদী শিল্পী তারা শুধুই ভাঙচুর করেন। এবং প্যারিসে যখন দাদাবাদী শিল্প আন্দোলন শুরু হয়েছিল, তারা কি করত? তারা মাইক্রোফোনের সামনে ধরুন একজন একটা কবিতা পড়ছে, সঙ্গে সঙ্গে পাশে আবার হেভি মেটাল বাজিয়ে দিত এবং বলতো তোমাদের মানে আমরা মানে শুনতে দেবে না, অর্থাৎ নিকুচি করি আমি পাঠককে, নিকুচি করি আমি শ্রোতাকে, নিকুচি করি দর্শককে। এটা এক ধরনের ভাঙচুর। কাগজের মাঝখান দিয়ে কেটে একটা ছবি আঁকা হচ্ছে, কিংবা ধরেন একটা সাজিয়ে সাজিয়ে কবিতা লেখা হচ্ছে। এরা হচ্ছে সমাজ বিচ্ছিন্নতার কিন্তু একটা বড় উদাহরণ, কিন্তু শিল্পের ক্ষেত্রে একটা আন্দোলনের নিঃসন্দেহে একটা স্মারক। কিন্তু শিল্পীর আসলে কাজ কি? শিল্পীর আসলে কাজের ভেতর কি কোনো মেসেজ থাকবে না? পল রবসনকে, আপনার পল রবসনের নাম অনেকে শুনেছেন। ভূপেন হাজারিকা একবার বিখ্যাত নিগ্রো গায়ক পল রবসন, তার কাছে তিনি গিয়েছিলেন। তো গিয়ে পল রবসনের ভক্ত তিনি, তার সঙ্গে দেখা করতে। তো রবসন গিটারটা দেখে বললেন যে হোয়াট ইজ দিস? তো বললো যে দিস ইজ গিটার। বলছে নো, দিস ইজ নট গিটার, দিস ইজ এন ইনস্ট্রুমেন্ট হুইচ ক্যান চেঞ্জ দ্য সোসাইটি। তুলির কিন্তু অফুরন্ত শক্তি আছে। রং তুলির যে অফুরন্ত শক্তি, সেই শক্তিটা কিন্তু সমাজ বদলে হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সেজন্যে শিল্প সত্য এবং বস্তু সত্য, এই দুই সত্যকে যারা মেলাতে পারেন
তারাই সত্যিকার অর্থে বড় শিল্পী। আমরা দেখেছি যে তার ছবির ভেতরে আমরা কিন্তু আমাদের দেশকে পাই, কিন্তু সেই সঙ্গে আমরা আধুনিকতাকে পাই। আমরা শিল্পের যে নানা আন্দোলন হয়েছে বিভিন্ন সময়, বিশেষ করে 19 শতক বা এরকম সময়গুলিতে, সেই সময় যে আন্দোলনগুলি হয়েছে সব কিছুরই কিন্তু প্রতিভাস আমরা এই ছবির ভেতরে পাবো, তার রঙের ব্যবহারের ভেতরে পাবো। 2-3টি রঙের প্রতি তার পক্ষপাত আছে, হলুদ, সবুজ, যেটা আমারও মনে হচ্ছে সবাই এত বলেন, এবং আরেকটি হচ্ছে লাল। লাল সবুজের প্রতি আমাদের সবারই পক্ষপাত, সেই সঙ্গে আরো অনেকগুলি রং মিলেছে। আমি একবার আমার সৌভাগ্য হয়েছিল প্যারিসে ক্লদ মোনের বাড়ি দেখতে যাওয়ার। তো ক্লদ মোনের সম্পর্কে তো আপনারা জানেন সবাই। ক্লদ মোনের বাড়িটা গিয়ে আমি আসলে দেখলাম যে এত চমৎকার বাগান, অসাধারণ, মানে ফুল ফুটে আছে, সূর্যমুখী নিয়ে তিনি যে ছবি এঁকেছেন সেই ছবি, ওয়াটার পন্ডের ছবি, সবকিছুই আসলে ওখানে আছে। আমি চেষ্টা করলাম একটা বোঝার জন্য, আমার বোঝার সক্ষমতা একেবারেই কম, কারণ আমি ছবি আঁকি না, কিন্তু বাইরেটা একটু সারফেসটা দেখি, যা বলছি সারফেসের অভিজ্ঞতা থেকে। তো সেখানে আমি চেষ্টা করলাম যে তিনি এত আলো কোত্থেকে ধারণ করেন, তার রঙের ভিতরে যে এত আলো মানে বিস্তারিত হয় সেটা কোত্থেকে ধারণ করেন। তো পরে দেখলাম যে না, তিনি তো প্রকৃতি থেকে, নেচার থেকে আসলে তিনি ধারণ করছেন। আমার তার ছবি দেখে আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না, যেহেতু ক্লদ মোনের সেরকম বিশাল একটা বাগান বাড়ি ছিল, তিনি ওয়াটার পন্ডে বসে থেকে সারাদিনের পরে হয়তো সামান্য গোধূলি সন্ধ্যার কোনো ছবি তিনি হয়তো ধারণ করতেন, কিংবা সূর্যমুখীর আলোর তিনি ধারণ করতেন, কিন্তু হাশেম খান তার ছবিটা নিচ্ছেন সারা বাংলাদেশ থেকে। এবং একই সঙ্গে দেখবেন যে তার ছবিতে তিনি কিন্তু ফিগারগুলিকে নানাভাবে উপস্থাপন করছেন, কিন্তু একটা বাংলাদেশ সেই ছবির ভিতরে কিন্তু আমরা দেখতে পাই। তাহলে কি তিনি শুধুমাত্র অনুষঙ্গ হিসেবে বাংলাদেশকে নিচ্ছেন? অনুষঙ্গ এটাকে একটা সাবজেক্ট, মানে এটা একটা বিষয় না। আমি মনে করি এটা হচ্ছে এক ধরনের রূপান্তর। বাংলাদেশের যে ঐতিহ্য, ইতিহাস, সংগ্রাম এবং আন্দোলন সব কিছু যখন রূপান্তরিত হয় বাংলাদেশের সত্যিকার অর্থে একজন উজ্জ্বল শিল্পসত্তা, বহুমাত্রিক একজন মানুষ। কিন্তু বহুমাত্রিক শব্দটা আরেকটা ক্লিশে শব্দ। একজন মানুষ কখন বহুমাত্রিক হয়? তখনই হয়, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি যে হোমার কেন বড় কবি, এরিস্টটল একটা লেখা আছে এই বিষয়ে। এটা অবশ্য পরে যেভাবে এসেছে, লঙ্গিনুস নামে একজন সাহিত্য তত্ত্ববিদ, তিনি সেটাকে লিখেছেন যে যে চরিত্রগুলো ট্রয়ের যুদ্ধের সময় ছিল, অর্থাৎ তারাও তো রক্ত মাংসের মানুষ, কিন্তু দেখা যাচ্ছে যে হোমার তাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, তাদের ভেতরে অতি জাগতিক অনেক কিছু, অর্থাৎ দৃশ্যের সঙ্গে নতুন দৃশ্যটাকে তিনি যোগ করেছেন। এবং এই যোগ করাটা হচ্ছে আসলে মাত্রা। একজন মানুষ 4টা কাজ করলেন, আমরা বলি উনি বহুমাত্রিক মানুষ। বহুমাত্রিক হওয়া এত সহজ কাজ নয়। একজন মানুষ তো সব কাজ করেনি, কিন্তু এর অর্থই না, কিন্তু যখন তিনি শিল্পের কাজ করবেন, যে দৃশ্যটা আমাদের চারপাশে বিরাজ করছে সেই দৃশ্যের সঙ্গে তিনি নতুন কোনো দৃশ্যকে যোগ করতে পারলেন কিনা, সেটাই কিন্তু আসলে বহুমাত্রিকতার উদাহরণ। আমাদের এই প্রিয় এবং শ্রদ্ধেয় শিল্পী সত্যিকার অর্থে বহুমাত্রিক শিল্পী হিসাবে আমাদেরকে যে দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে আমাদের শুদ্ধ শিল্পচর্চা এবং একই সঙ্গে শিশুদের জন্য যে অসাধারণ গ্রন্থাদি এবং তার ছবি উপহার দিয়েছেন, সেজন্য জাতি হিসাবে আমরা মনে করি যে আমাদের তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। হাশেম খান সাহেব, আমাদের অনেক শ্রদ্ধা আপনার প্রতি, আপনাকে অনেক ভালোবাসা। আপনি আরো ছবি আঁকবেন আপনার নিরন্তর সচল তুলিতে। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। আমাদের এবারের বক্তা, আজকের অনুষ্ঠানের সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান এমপি।
দেশের বরেণ্য চিত্রশিল্পী হাশেম খান একক চিত্র প্রদর্শনীর অ্যালবাম প্রকাশনা উপলক্ষে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি জনাব আসাদুজ্জামান নূর এমপি, জাতীয় সংসদের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, আমার শ্রদ্ধেয় শিল্পী হাশেম খান, জনাব মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা ট্রাস্টি এবং জনাব লুবা নাহিদ চৌধুরী পরিচালক বেঙ্গল ফাউন্ডেশন এবং জনাব মাহমুদুর রহমান সিও HSBC বাংলাদেশ আজকের এই অনুষ্ঠানের আয়োজক এবং সকল অতিথিবৃন্দ ও গণমাধ্যম ও কর্মীকে সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আমি গভীর শ্রদ্ধায় ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্মরণ করছি জাতীয় চার নেতা সহ সকল বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা শহীদদের, স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগকারী মা ও বোনেদের। শ্রদ্ধের সাথে স্মরণ করছি ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু পরিবারের শহীদ সকল সদস্যদের। বুকে তার বাংলাদেশ হৃদয়, তাকে জানা মানে বাংলাদেশকে চেনা। আমি বলছি শিল্পী হাশেম খানের কথা। তার শিল্প অনুভব করা তার দেশকে উপলব্ধি করা, তার হৃদয় খোদাই করা আছে বাংলাদেশি মানুষের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের বিজয়ের ইতিহাস, পরবর্তী বাংলাদেশের সকল আন্দোলন, প্রকৃতি, শিশুর সংযুক্ত রয়েছেন শিল্পী হাশেম খানের হৃদয়ে। তার শিল্পে রয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রয়েছে ৬ দফার দাবি। শিল্পীর দীর্ঘ বছরের কর্মজীবন, তার মাতৃভূমির প্রতি ভালোবাসা ও উৎসর্গের সাথে এইসব চিত্রিত করেছেন জনাব হাশেম খান। ষড়ঋতু দেশ বাংলাদেশ। আমরা যখন স্কুলে পড়াতাম বা আমরা যখন নিজে পড়েছি, তখন আমরা সবাই জানুয়ারি মাসের জন্য অপেক্ষা করে থাকতাম যে আমাদের বোর্ডের বই কখন পাবো, বাংলা বোর্ডের বই। এবং এই ছবিগুলো জন্য আমরা সব অপেক্ষা করে থাকতাম যে উনি নতুনভাবে কি আবার ষড়ঋতুকে কিভাবে আমাদের কাছে পরিচয় করে দিচ্ছেন। এবং শিল্পী হাশেম খানের সাথে একটি ছাত্রছাত্রীর পরিচয় হয় এই বইয়ের মাধ্যমে। আমি যেটা ওনাকে করি যে আমরা আসলে যখন ছবি আঁকতে শিখেছি তখন ওনার ছবিগুলো দেখে দেখেই কিন্তু আমরা অনুকরণ করতাম এবং আঁকতাম, এবং ২ সংখ্যা দিয়ে যে উনি কিভাবে সুন্দরভাবে একটি বক বা পাখি আঁকতেন তা এখন পর্যন্ত বললেও আমরা এঁকে দিতে পারবো, বাট ওনার কাছে যেতে পারবো না, বাট আঁকতে পারবো ওই রকম। আমি আজকে শিল্পীর কাছে একটু অনুরোধ জানাই যে আপনি আমাদের শিশু ও নতুন প্রজন্মদেরকে নিয়ে একটি কর্মশালা করেন, ওদের ছবি আঁকতে শেখান আপনি ছড়া, গান, কবিতার মাধ্যমে। এবং এইটার আমরা তো আপনার সাথে আছি, সাংস্কৃতিক মন্ত্রণালয়ে আপনার সাথে থাকবো, এবং আজকে আমি অনুরোধ করব HSBC ব্যাংকেও আমাদের সাথে থাকার জন্য এই যাত্রায়। আর আজকে যেটা মাহবুব ভাইয়ের একটি যে এইখানে যে কথাটা দেখলাম যে ওনার যে নতুন যে একটা বই আপনারা আর্ট ওয়ার্কের যে বইটা পাবলিকেশন করছেন ওইটা ব্যাপারে আমি জাস্ট মাহবুব ভাইয়ের এটা একটু কোট করছি। Of the thousands of artwork created by Hashim Khan over 6 decades, 220 selected pieces are being replicated in this album. We hope that this publication can be a reference guide on the history of art in Bangladesh. All his works has always been centered around Bangladesh, as though he embraces Bangladesh in his heart. HSBC Bangladesh is honored and humbled to be a part of this creative initiative. Thank you HSBC আপনাদেরকে।
আমি আনন্দিত এবং খুব ভালো লাগছে এত গুণীজনদের একসাথে দেখে এবং ওনাদের সাথে বসতে পেরে আজকে এখানে আলোচনা করার জন্য, এবং অনেকের কাছে জানতে পারলাম আমাদের শিল্পী হাশেম খানের জীবনী। আমি ধন্যবাদ জানাই HSBC-কে আবার, এবং আমি আগামীতে আশা করব যে শিল্পী হাশেম খান যেন সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন বন্ধু হয়ে থাকেন, এবং সব মিলিয়ে শিল্পী হাশেম খান একজন পরিণত উনি সত্যি একজন ইনস্টিটিউশন, এবং আমরা বাংলাদেশের সবাই যেন ওনাকে ওই শ্রদ্ধা জানাই, ওই ভালোবাসি, এবং ওনার যেই সব ওনার কর্ম আছে সেইগুলো যেন আমরা সুন্দরভাবে রেস্টোর করি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের স্মৃতি অম্লান হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। এবার সেই বিশেষ মুহূর্ত, অ্যালবামের মোড়ক উন্মোচন। আমি আমাদের মঞ্চে উপবিষ্ট অতিথিদের অনুরোধ করব সামনে আসবার জন্য, মঞ্চের সামনে আসবার জন্য, এবং সেই সাথে আমি অনুরোধ করতে চাই HSBC বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর রহমানকে মঞ্চে আসবার জন্য। আমরা তৈরি? ফটোগ্রাফারদের উদ্দেশ্যে বলছি, এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি আর একজন আমার শুভানুধ্যায়ী তাকে মঞ্চে আমি ডাকছি। তিনি এসুরেন্স ডেভেলপমেন্ট কোম্পানির গাউস খান। গাউস খান সাহেবকে আমি অনুরোধ করছি, আর তার একটি পরিচয় আমার কাছে, আপনাদের কাছে অনেক পরিচয় আছে, আমার কাছে পরিচয় হলো আমার সারা জীবনের যেসব শিল্পকর্ম অনেকেই সংগ্রহ করেছেন, এখানে অনেকেই সংগ্রাহক আছেন, কিন্তু তার কাছে আমার প্রায় 45টি শিল্পকর্ম তিনি আমার সংগ্রহ করেছেন। আমরা এবার জোরে করতালির মাধ্যমে আমাদের মোড়ক উন্মোচন অনুষ্ঠানটা শুরু করি। আরেকটু জোরে করতালি হোক। এই মুহূর্ত আসলে সবসময় আসবে না, এই মুহূর্তটা অমর হয়ে থাকুক, চিরস্মরণীয় হয়ে থাকুক আমাদের সবার কাছে। জীবনের বন্যার উত্তম HSBC-কে অনেক অনেক ধন্যবাদ এই মহৎ একটা কাজের জন্য, এবং আমরা আবারও বলছি যে করতালি দিয়ে শুধুমাত্র হাশেম স্যারকে নয়, তার প্রতি শ্রদ্ধা নয়, HSBC-কে একটা বিরাট ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। অতিথিদের অনুরোধ করব আবার মঞ্চে আসন নেবার জন্য।
1956 থেকে 2023, এখন অবশ্য 2024 চলছে। আমার এই দীর্ঘ জীবনে প্রতিদিনই তো ছবি এঁকেছি, সে ক্যানভাসে হোক, কাগজে হোক, কিংবা বইয়ের প্রচ্ছদ হোক, কোনো বিশেষ প্রতিষ্ঠানের লোগো, পোস্টার, ফেস্টুন, ছাত্র আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, মুক্তিযুদ্ধ, অনেক কিছু আমার দেখা হয়ে গেছে এবং সেইগুলি হচ্ছে আমার অর্জন। আর সেই অর্জনের কিছু বিষয় শুধু আমি সারা জীবন এঁকেছি। আমি নিজকে সবসময় ভেবেছি যে আমি একজন শ্রমিক, কারণ ছবি আঁকাটাই আমার কাজ। আর এই শ্রমের মাধ্যমে আমি যা উপার্জন করেছি সেটা দিয়ে আমি আরো ভালো ছবি এঁকেছি, আরো ভালো রং কিনেছি, তুলি কিনেছি। এই শেষ বয়সে এসে আমার সন্তান মেয়ে কনক খান, ছেলে শান্তনু খান, তারা অনেক, এবং পরিবারের অন্যান্যরা, যে তোমার এইসব ছবি কি হয়, কোথায় যাবে? আমি জানি না যে কোথায় যাবে। একটি জাদুঘর করার ইচ্ছা নিজের, কিন্তু কোথায় পয়সা পাবো? খুব স্বাভাবিক, আমাকে স্থূলভাবে দেয় না। এই ছবি সংরক্ষণ করা, ছবি তো এঁকেছে, ছবিগুলোকে রাখা, সে যে কি আরেক সংগ্রাম। এত জায়গা কোথায়, এত বাড়ি, অবকাঠামোগত সেসব ব্যবস্থা কি করে করব? আমি আমার শিক্ষকদের গুরু জয়নুল আবেদিন, কামরুল হাসান, এই জাদুঘরে আমি দেখেছি রক্ষা করা হয়েছে। সেই রক্ষার নাম যে রাখা হয়েছে, এই সম্পদগুলো আমাদের দেশের কত বড় সম্পদ, এই সম্পদগুলোর জন্য যেভাবে যত্ন নেওয়া দরকার তা এই জাদুঘর কর্তৃপক্ষ পারছে না। তাদের ব্যক্তিগত কোনো দোষ নেই, কারণ আমাদের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী এখানে উপস্থিত আছেন। আমাদের আগে যিনি সংস্কৃতি মন্ত্রী ছিলেন, আমাদের অতি সুহৃদ সাংস্কৃতিক ব্যক্তি আসাদুজ্জামান নুরও আছেন। অনেকবার তার সঙ্গে আমার অনেক কথাবার্তা হয়েছে জাদুঘর নিয়ে, আমাদের সম্পদ নিয়ে, ইত্যাদি নিয়ে। কিন্তু এবারও দেখেছি যে সংস্কৃতিতে বরাদ্দ একেবারেই কম, না বললেই নয়। অথচ পাকিস্তান সেনাবাহিনী কিন্তু ভুল করেনি, আমরা ভুল করতে পারি। স্বাধীনতার এত বছর পর একটু আক্ষেপ অবশ্যই আছে যে শিল্প, সাহিত্য, সংস্কৃতি তা কিন্তু যতখানি গুরুত্ব পাওয়া দরকার দেশের সমৃদ্ধিতে, একেবারেই তার প্রতি যে বলবো অবহেলাই আছে সমাজের। কি কারণে আপনারা সব জানেন, কিন্তু পাকিস্তানিরা কিন্তু ভুল করেনি। তারা কিন্তু যখন দেখল যে তাদের পরাজয় বরণ করে নিতে হবে সেই স্বাধীনতা যুদ্ধে, 9 মাসের যুদ্ধে, তখন তারা একটি জাতি স্বাধীনতা লাভ করে যাতে আর দাঁড়াতে না পারে
হুমড়ি খেয়ে পড়ে। সেই জন্য ঠান্ডা মাথায় তালিকা করেছিল শিক্ষাবিদ, পেশাজীবী এবং সংস্কৃতির মানুষদের, সাংবাদিক, অন্যান্য পেশাজীবী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, শিক্ষক, সংস্কৃতিসেবী, তাদের তালিকা করে একটি জাতিকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চেয়েছিল। কিছুটা তারা পেরেছিল, বাকিটা পারেনি। আমরা আবার উঠে দাঁড়িয়েছি, না কোনো ক্ষোভ নেই। এই জন্য শুধু বললাম 50 বছর আরো বেশি পার করে ফেলেছি আমরা স্বাধীনতা। যাই হোক, আমি ক্ষমা করবেন, একটু আবেগী হয়তো অন্যদিকে চলে গিয়েছিলাম। আমার সম্পর্কে এত চমৎকার, এত ভালো কথা যে বলা হয়েছে, আমি কতখানি উপযুক্ত আমি তা জানি না। তবে ওই যে বললাম, আমার এই ছবি, আমার এই সম্পদ, আমার এই অর্জন যদি ভবিষ্যতে কিছুটা কাজে লাগে, জাদুঘর তো করতে পারলাম না, নিজের সম্ভাবনা, কিন্তু যদি কয়েকটি অ্যালবাম করি, কয়েকটি ফলোও করি। আমার ছেলে শান্তনু বলেছে যে নতুন নতুন অনেক মিডিয়া আছে, সেটা তারা করবে, সেখানে তারা রাখবে। কিন্তু আমি মনে করি আমাদের দেশে অনেকগুলো চারুকলা বিশ্ববিদ্যালয় হয়েছে, অনুষদ হয়েছে, সেখানকার ছাত্ররা অন্তত এক নজরে যদি আমার অ্যালবামে কিছু ছবি দেখতে পায়, আমার মনে হয় তারা অন্তত দেশের শিল্প পরিক্রমাকে বুঝতে কতখানি পারবে আমি জানি না, কিন্তু অন্তত আমি যে কিছু কাজ করেছি তা হয়তো দেখতে পারবে, এবং তারা হয়তো এর থেকে উপকৃত হতেও পারে, নাও হতে পারে। যে জন্য এই অ্যালবাম করতে এগিয়ে এসছি। এবং একটি অ্যালবাম করা কিন্তু খুব সহজ কাজ নয়, কঠিন কাজ। HSBC মাহবুব রহমান সাহেব অনেকদিন থেকে পরিচিত, তিনি আমার বেশ কিছু ছবিও সংগ্রহ করেছেন, একজন সংস্কৃতিবান ব্যক্তি। আমি বিষয়টি তাকে বলার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত আগ্রহ নিয়ে এগিয়ে এসছেন। আজকে যে এই যে বিশাল অনুষ্ঠানে তিনি আয়োজন করেছেন, এর জন্য তার প্রতি আমার কৃতজ্ঞতা। অন্তত তিনি কিছুটা হলেও আমার স্বপ্নকে সফল করে দিতে এগিয়ে এসছেন। আজকে এই মৌলিক উন্মোচন অনুষ্ঠানটি কাকে দিয়ে করা যায় খুব বেশি আমি ভাবিনি। আমি ভেবেছি শুধু আমাকে যারা ভালোবাসেন, পছন্দ করেন, দীর্ঘদিনের পরিচয় আছে তাদের সঙ্গে, তারা আমাকে বিশ্বাস করেন, আমি তাদের বিশ্বাস করি। এই আলোকে আমি আমাদের যে বর্তমানে প্রধান অতিথি হয়ে এসছেন ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, আমরা তাকে জানি কবি কামাল চৌধুরী হিসেবে, এবং এই হিসেবেই তাকে বেশি ভালোবাসে। তিনি সরকারি চাকরি করেছেন, বহু কিছু করেছেন, এবং কি অসাধারণভাবে বঙ্গবন্ধুর শতবার্ষিকী যে তিনি নামিয়ে নিয়ে এসছেন, শেষ করেছেন। আমি তার মনে করি একজন মহাশক্তিশালী মানুষ। আমি তাকে সেই জন্য একটু হাততালি দিয়ে আবার শুভেচ্ছা জানাচ্ছি। কি যে সমস্ত বিপদ আপদ, সমস্ত গালিগালাজ হজম করে তিনি কিন্তু সফল হয়েছেন। এবং আমাদের স্বাধীনতার 50 বছর, এই দুটি অনুষ্ঠান, ভাবতে পারেন এই একটি মানুষই ছিল সবকিছুর পিছনে।
এমন একজন মানুষকে আমি আমার কাছে পেয়েছি, তার প্রতি কৃতজ্ঞতা। মফিদুল হক প্রায় আমাদের তরুণ বয়স থেকে আমরা পরিচিত, কখনো একসঙ্গে রাস্তায়, সংগ্রামে, নানান জায়গায় পোস্টার লেগেছি, পেস্টুন লেগেছি, বই, বহু কাজ আমরা একসঙ্গে করেছি এবং দীর্ঘদিন আবার আমরা পাশাপাশি থেকেছি। যাই হোক, তিনি আমার একজন সুরী, আজকের অনুষ্ঠানে তিনি এসেছেন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আসাদুজ্জামান নূর একই রকম রাস্তায় আন্দোলন করেছে, এরশাদ সাহেবের আমলে সংস্কৃতির মানুষদের আমাদের পিটিয়েছিল, একসঙ্গে পিটুনি খেয়েছি প্রেস ক্লাবের সামনে। আলী জাকের নেই, তিনিও ছিলেন সেদিন। আমরা অনেকেই আমাদেরকে বেদম পিটুনি দিয়েছিল এই আমাদের হুসেন মোহাম্মদ এরশাদের সেই আমল। যাই হোক, তিনি যখন ছাত্র ইউনিয়ন করেন তখন থেকে আমাদের সঙ্গে পরিচয়, চারুকলার সঙ্গে, চারুকলার ছাত্রদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে। আসাদুজ্জামান নূর একসঙ্গে আমাদের পথ চলা। আমি যখন এই জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি, মাননীয় সংস্কৃতি মন্ত্রী, তারপর লুবান আহিদ, বেঙ্গল ফাউন্ডেশন। বেঙ্গল ফাউন্ডেশন আমাদের শিল্পীদের জন্য কত বড় কাজ যে করে গেছেন এবং এখনো করছেন। আমরা শিল্পীরা, আমি অন্তত মনে করি শিল্পীরা এই ফাউন্ডেশনের কাছে অনেক দিক থেকে এগিয়ে। অসাধারণ সব কর্মশালা করেছেন, চিত্র কর্মশালা, দেশি বিদেশি শিল্পীদের নিয়ে। আর এর পেছনে যে শক্তিটি কাজ করেছে, অসাধারণ ধীশক্তি সম্পন্ন এবং মেধাবী একজন মানুষ। তিনি পেশায় প্রথম ছিলেন স্থপতি, এখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির ঝান্ডা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আপনারা ভাবতে পারেন, বেঙ্গল ফাউন্ডেশন থেকে যে কয়টি আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলন হয়েছিল বাংলাদেশে ইতিহাসে, এগুলো এক একটি মাইলস্টোন। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের এত বড় সমাবেশ আমি তো এর আগে কখনো দেখিনি, এর পরেও দেখিনি। এর পেছনে ছিলেন এই লুবান আহিদ। তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে ভালোবাসি। তিনি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছেন। আর এই অ্যালবামটি প্রকাশ করার পেছনে অনেকের অবদান। আমার এই চিত্রকর্মগুলো দীর্ঘকাল ধরে, বোধহয় 20 কি 25 বছর ধরে আমার বন্ধু সুবীর, আলোকচিত্র শিল্পী আমি তাহের, তিনি আমার বেশিরভাগ ছবিরই আলোকচিত্র। এই অ্যালবামে ছাপার জন্য আলোকচিত্র করা কিন্তু খুব সহজ কিছু নয়, অত্যন্ত কঠিন একটি কাজ। এবং চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল যে মুরালটি করেছি, 200 ফিট লম্বা, 13 ফিট উচ্চতা, এবং সেটি এয়ারপোর্টের লাউঞ্জে 22 ফুট উঁচুতে। সেখানে এত লম্বা একটি ছবি ফটোগ্রাফি করা কি যে কঠিন, যারা ফটোগ্রাফি করেন তারা বুঝবেন। আবু তাহের বিস্ময়কর ভাবে, আমি বিস্মিত হয়ে গেলাম, তিনি নিচে দাঁড়িয়ে
ওই লাউঞ্জে দাঁড়িয়ে 13 ফুট উঁচুতে বিশাল লম্বা এই 200 ফিট আলোকচিত্র তুলেছেন। আমার অ্যালবামে 2 ভাগে ছবিটি আছে। তো তার প্রতি তাকে আমার অসংখ্য ধন্যবাদ যে তিনি এই কাজটি আমাকে করে দিতে পেরেছেন। এবং সেই সঙ্গে আমার অ্যালবামে আমার সম্পর্কে, আমার বিষয়ে অনেক শিল্প সমালোচক, অধ্যাপক, গবেষক বিভিন্ন সময়ে আলোচনা করেছেন, সমালোচনা করেছেন। তাদের কিছু কিছু উক্তি আমাকে বোঝার জন্য পুরো লেখা আমি দিইনি, শুধু কিছু কারণ অ্যালবামটা হচ্ছে ছবি, শুধুমাত্র কিছু উক্তি সেখানে সংকলিত হয়েছে। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং তাদেরকে ধন্যবাদ। এদের মধ্যে 2 জন ইতিমধ্যেই প্রয়াত অধ্যাপক, গবেষক ও চিত্র সমালোচক বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর। আপনারা সবাই তাকে চেনেন এবং তিনি শিল্পকলা নিয়ে বহুদিন লিখেছেন এবং একমাত্র এই শিল্প সমালোচক, এই গবেষক, অধ্যাপক, শিক্ষক, তিনি কিন্তু সেই 1956 থেকে আওয়ামী শিল্পীদের এই শিল্পকলা নিয়ে চিন্তা করেছেন, গবেষণা করেছেন, লেখালেখি করেছেন। তিনি শেষ বয়সে এসে 2018 সালে যখন আমার প্রদর্শনী হয় এই জাদুঘরে, তিনি সম্ভবত তিনি সভাপতি ছিলেন। তিনি আমাকে বলেছিলেন, আমি 5টি গ্রন্থ লিখেছি শিল্পকলা সম্পর্কে, জয়নুল সম্পর্কে, কামরুল হাসান সম্পর্কে, এস.এম. সুলতান সম্পর্কে এবং অনেক শিল্পীকে নিয়ে আরো একটি গ্রন্থ লিখেছেন। আর তিনি বললেন, হাশেম খান, আমি আমার শেষ গ্রন্থটি লিখব আপনার উপরে। মৃত্যুর আগে সেই গ্রন্থটি তিনি প্রকাশ করেছেন। কবি স্থপতি রবিউল হোসেন, তারও একটি উক্তি আছে, আপনারা পড়ে দেখবেন। তিনি করোনাকালে মৃত্যুবরণ করেছেন। এরপরে লিখেছেন মুনতাসির মামুন, অধ্যাপক মুনতাসির মামুন, আমাদের চারুকলার ডিন অধ্যাপক নিসার হোসেন, চিত্রশিল্পী এবং কথাশিল্পী, তিনি আজকে এখানে এসেছেন। সৈয়দ ইকবাল, তিনি কানাডায় থাকেন, এখন বাংলাদেশ কানাডা মিলিয়ে থাকেন। কবি ও লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারেক সুজাত, তিনি একটি কবিতা লিখেছেন আমাকে নিয়ে, এখানে সংকলিত হয়েছে, তাকেও ধন্যবাদ। আর এই অ্যালবামটি তারই প্রেসে, তিনি প্রকাশক হলেন জার্নিম্যান প্রকাশনা, আর তার প্রেসের নাম সম্ভবত ওয়ান স্টপ প্রেস। তিনি এটা ছেপেছেন। পেন্টিং এর প্রোডাকশন ছাপা খুব কঠিন ব্যাপার। সাধারণত উন্নত দেশগুলোতে এই ধরনের অ্যালবাম কিংবা পেন্টিং প্রোডাকশন যখন ছাপা হয়, একটি ছবি ভিন্ন ভিন্ন করে ছাপা হয়। কিন্তু আমাদের দেশে একটি করে ছবি ছাপতে গেলে এত ব্যয়বহুল হবে এবং এত সময় নেবে, যেটা হয়তো 1 বছর লেগে যাবে শুধু প্রিন্টিং করতে। আমার এটাও প্রায় 3 মাস আরো বেশি সময় লেগেছে। তারেক সুজাত আমাকে বলেছিলেন, আমাদের ফরমান বা ফরম্যাট হইতে যখন হয় তখন অন্তত 4টি একসঙ্গে ছাপতে হবে।
হাশেম খান আপনার জন্য এবং পেন্টিংয়ের যথাযথ গুণগুলো যাতে আসে সেজন্য আমি দুটো করে ছাপব। তিনি এটা কেন করেছেন আমি জানি না। অবশ্যই আমার পেন্টিং আমি চেয়েছিলাম যে প্রত্যেকটি পেন্টিংয়ে যেন যথাযথ মুদ্রণটা হয়। মুদ্রণ যথাযথ হয় না, এখানে অবিদুল হক আছেন, তিনিও পেন্টিং টেকনোলজি সম্পর্কে জানেন। খুব কঠিন কিন্তু পেন্টিংয়ে যথাযথ অবিকল প্রতিরূপ নিয়ে আসা। তবু অন্তত যদি 90 ভাগ আসে, এখানে যেসব অ্যালবাম আমি দেখেছি 50 ভাগ এসছে, কোনো কোনোটা 60 ভাগ এসছে, অনেক অ্যালবাম ছাপা গেছে। আর আমি প্রতিদিন এই প্রেসে গিয়ে পড়ে থাকতাম শুধুমাত্র আমার পেন্টিংয়ে যথাযথ যাতে প্রতিরূপটা আসে। এসছে আমি বলবো না, কিন্তু চেষ্টা করেছে, অনেক বেশি এসছে। হয়তো কাগজও খুব সাধারণ কাগজ, আর্ট পেপার, অনেক মূল্যবান কাগজ আছে, কিন্তু সেগুলোতে ছাপতে গেলে দাম হতো 3 গুণ 4 গুণ, যা কোন শিল্পীর কাছে যাওয়া বা শিল্প রসিকদের কাছে যাওয়া সম্ভব নয়। তো আমি এই প্রেসে যে ছেলেটি আমাকে দিনের পর দিন অনেক রাত পর্যন্ত সময় দিয়েছে, একজন সাধারণ ছেলে, তিনি গ্রাফিক্সে কাজ করেন, তাকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। সে এখানে এসছে কিনা আমি জানি না। তার নাম মুস্তাফিজুর রহমান, ডাক নাম মুস্তাফ। আরেকজন যিনি প্রেস বাইন্ডিং দেখেছেন, আব্দুল কুদ্দুস। সাধারণ মানুষেরা তারা যথেষ্ট যত্ন নেওয়ার চেষ্টা করেছে। আর এসএসবিসি থেকে জনাব মাসুদই বললাম, পুরো নামটা আমি বললাম না, এবং অন্যান্যরা আমাকে যে সহযোগিতা করেছে, আমি সত্যি আনন্দিত, আপ্লুত, কৃতজ্ঞ তাদের কাছে। তাদেরকে আমার ধন্যবাদ। আর এখানে শুধু আলোকচিত্রী এমএ তাহেরের কথা বললাম, আরো কয়েকজন আলোকচিত্রী আমাকে সহযোগিতা করেছেন, তাদের ছবিও এখানে আছে। শুভম খান, শিহাবুদ্দিন ও রিয়াজ আহমেদ। সম্পাদনায় আমাকে সহযোগিতা করেছেন একজন তরুণ চারুকলার শিক্ষক মোহাম্মদ ফেরদৌস খান শাওন, তাকেও আমার ধন্যবাদ। আর আপনারা আজকে যারা এখানে এই অনুষ্ঠান দেখতে এসছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের যে ফলাফল, সুফল, সব কিছু মিলিয়ে বলতেছি, যদি কোনো ত্রুটি হয়ে থাকে এই অ্যালবাম এবং ফলিওতে, সেই ত্রুটির জন্য একমাত্র আমিই দায়ী, অন্য কেউ দায়ী নয়। আমারও সবার প্রতি আমার কৃতজ্ঞতা, এবং আজকের দিনটাও এই শেষ বয়সে এসে আমার বিশাল অর্জন, এই অর্জনকে আমি ধারণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আরেকটি বিষয় আমি চেয়েছিলাম, আমি জানি না সেটা সম্ভব কিনা, যারা আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে একটি অ্যালবাম এবং ফলিও আমি এই মঞ্চে দিতে চাই। সেটা কি সম্ভব? মাসুদ সাহেব কি আসেন এখানে? মাসুদ সাহেবকে বলেছিলাম, যদি সেটা সম্ভব না হয় কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে আজকে এই অনুষ্ঠান শেষে দিয়ে দেব। আর আজকের এই অনুষ্ঠানে আমার একজন সঙ্গীত শিল্পী, প্রিয় শিল্পী, আপনাদের অনেকেরই হয়তো তিনি প্রিয় শিল্পী, অদিতি মহাসেন, তিনি সঙ্গীত পরিবেশনা করবেন, তিনি এসছেন। তার প্রতিও আমার কৃতজ্ঞতা এবং তাকেও আমার অগ্রিম ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সবাই ভালো থাকুন।